বাংলাদেশ, অযোধ্যা বাংলাদেশ, বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। অযোধ্যা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। এই পর্বে আমরা কথা বলি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের প্রতিক্রিয়া এবং মন্তব্য নিয়ে কথা বলে থাকি। আমরা আজকে যে সংবাদটি নিয়ে কথা বলবো, যমুনা টেলিভিশনে প্রকাশিত একজন স্বৈরাচার হয়েছিল সেটি মাথায় রেখে যদি সংস্কার করে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হয় সেটি ঠিক হবে না। মন্তব্যটি করেছেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি। এখানে 42,000 রিয়েক্ট আছে, যেটা প্রতিক্রিয়া। তার মধ্যে 32,000 হাহা রিয়েক্ট, 8,800 লাইক রিয়েক্ট, বাকি অন্য কিছু রিয়েক্ট আছে। তো সেখানে বোঝা যাচ্ছে যে মোর দেন 90% হাহা রিয়েক্ট। তার মানে কেউ এই মন্তব্যটিকে ভালোভাবে নেননি, এটাকে জোকস হিসেবে নিয়েছেন। আমরা মন্তব্য দেখে নেওয়ার চেষ্টা করব। সর্বমোট 4,800 মন্তব্য আছে। তার মধ্যে সর্বপ্রথম যে মন্তব্যটি আছে, কুদ্দুসুর রহমান লিখেছেন, কোনো ব্যক্তি স্বৈরাচার হওয়ার মতো সংযোগ সংবিধান রাখা যাবে না। এটাই জনগণের একমাত্র চাওয়া। কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে মতামত দেওয়ার সুযোগ নেই। প্রয়োজন হলে গণভোটের মাধ্যমে এই বিষয়ে জনগণের মতামত নিতে হবে। তিনি বলতে চাচ্ছেন যে আমরা যে বিগত দিনে দেখে এসেছি, বিভিন্ন সরকার যখন যিনি ক্ষমতায় এসেছেন তিনি ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছেন। এমন সুযোগ সংবিধানে রাখা যাবে না, যার পরিপ্রেক্ষিতে যদি কোনো রাজনৈতিক দল দ্বিমত পোষণ করে সেক্ষেত্রে জনগণের কাছ থেকে গণভোট নেওয়ার পরিকল্পনা তিনি ব্যক্ত করেছেন। এমডি সানাউল্লাহ লিখেছেন, স্বৈরাচারের পথ বিএনপি দেখিয়েছিল। তিনি বলছেন যে বিএনপি প্রথমে স্বৈরাচারের পথ দেখিয়েছে। শাহেদ পারভেজ লিখেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে কম বেশি সবাই স্বৈরাচারের ভূমিকায় ছিলেন। 14, 18, 24-এর মতো ত্রুটিপূর্ণ নির্বাচন 96-তেও হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি 173 দিন হরতাল, জ্বালাও পোড়াও করে এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনেছে। 2008 সালে ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছে। এই জন্য ক্ষমতার ভারসাম্য আনা জরুরি। তিনি বলতে চেয়েছেন, অতীতেও আমরা যে যতগুলো সরকার দেখেছি কম বেশি সবাই ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছে, এবং যারাই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল বা ফিরিয়ে এনেছিল তারাই আবার সেই তত্ত্বাবধায়ক সরকার নীতিকে বাতিল করে দিয়েছে। এমডি মিজানুর রহমান লিখেছেন, রয়ের এজেন্ট। তিনি সরাসরি তাকে রয়ের এজেন্ট বলছেন, যে দাবিটি আমাদের পরিচিত মুখ ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা সচরাচর করে থাকেন। আব্দুর রাশিদ লিখেছেন, আপনারা তো পরিবারতন্ত্র কায়েম করতে চান। তিনি পরিবারতন্ত্র বিষয়টা সামনে এনেছেন, এবং আমরা জানি যে বাংলাদেশে যে সবচেয়ে বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা নিতান্তই পরিবার কেন্দ্রিক দুটি রাজনৈতিক দল। আমরা যদি খেয়াল করি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বর্তমান যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও তার পরবর্তীতে তার সন্তানরাই সিরিয়াল বাই সিরিয়াল তারাই ক্ষমতা দখল করবেন এবং ক্ষমতায় বসবেন, এবং তারাই দেশের সম্পূর্ণ ক্ষমতা নিয়ন্ত্রণ করবেন, এমন একটা নীতি চালু করে গেছেন। আমরা যদি বিএনপির দিকে দেখি, আমাদের সবার মোটামুটি পছন্দের এবং বাংলাদেশের একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বিএনপি প্রতিষ্ঠা করেন, এবং তারই হাত ধরে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পরে তার পরবর্তীতে তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া, এবং বর্তমানে সেই দলের বর্তমান চেয়ারম্যান আছেন তারেক রহমান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই সুযোগ্য পুত্র। এমনিভাবে এই দুটি দলই তারা কোনো না কোনোভাবে পরিবারতন্ত্রের মধ্যেই আছে বলে তিনি মনে করেন। নূর হোসাইন লিখেছেন, তোমরা যে নব্য স্বৈরাচার সেটা ক্ষমতায় গিয়ে প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই, ক্ষমতায় যাওয়ার আগেই প্রমাণিত। তিনি বলতে চাচ্ছেন যে আপনারা যে ভবিষ্যতে স্বৈরাচার হয়ে উঠবেন সেটার প্রমাণ ক্ষমতায় গিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ক্ষমতায় যাওয়ার আগেই আপনারা প্রমাণ দিয়েছেন। আব্দুল কাইম লিখেছেন, উমা তাহাজ্জুদ গৌজার শামীম ওসমানের ছোট ভাইয়েরে পাইছি রে। তিনি বলতে চাচ্ছেন যে শামীম ওসমান আমাদের অনেকেরই পরিচিত মুখ, মোটামুটি বাংলাদেশের সবাই চিনে। শামীম ওসমান, যিনি নাকি 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, তার ছোট ভাই হিসেবে আখ্যায়িত করছেন তিনি। মুশফিকুর নবীর লিখেছেন, প্রধানমন্ত্রী হতে ক্ষমতা বেশি হওয়ার ফলেই যে ডিকটেটর হতে পারছিল এটা ব্রেইনে নাই। তিনি বলতে চাচ্ছেন যে বিগত দিনে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা থাকার কারণেই বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের নেতারা ডিকটেটর হয়ে ওঠার চেষ্টা করে। আমি এক পথিক লিখেছেন, আরে সালাউদ্দিন ভাই, সংস্কার তো রাজনৈতিক দলের জন্য না,
সংস্কার হচ্ছে জনগণের জন্য, সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য, আন্তরিক অভ্যন্তরীণ অখণ্ডতা এবং ন্যায় বিচারের জন্য, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলতে চেয়েছেন যে সংস্কার যে বিষয়টা, এই বিষয়টা আসলে কোনো রাজনৈতিক দলের জন্য নয়, এটা সাধারণ জনগণের জন্য। রেজাউল ইসলাম লিখেছেন, এই পদটি বাতিল করে দিলে কেমন হয়? তিনি একেবারেই প্রধান যে পদটি, সরকার পদটি, সেটাই বাতিল করে দিতে চাচ্ছেন। মোহাম্মদ রতন লিখেছেন, যে দলের কথা বলতেছেন সেই দল ক্ষমতায় থাকার জন্য অনেক কাহিনী করেছে সেই সময়। তিনি সেই অতীতের কাহিনীটাই টেনে আনছেন। ফয়সাল আজিজ লিখেছেন, বুঝতেছি, চাঁদা তোলা বন্ধ। তিনি বলতে চাচ্ছেন যে এমন আইন যদি নিয়ম শৃঙ্খলায় বাধা হয়ে যায় কোনো রাজনৈতিক দল, তাহলে তাদের চাঁদা তোলাটা বন্ধ হয়ে যাবে, এমন একটি মন্তব্য করেছেন তিনি। সাইদুল ইসলাম তালুকদার লিখেছেন, পাবনা যেন কোন দিকে? তিনি পাবনা কোন দিকে জানতে চেয়েছেন, একটু হাস্যরস করেছেন এখানে। মাহফুজুল আমান চৌধুরী লিখেছেন, সেটাই ঠিক হবে, উই ডোন্ট ট্রাস্ট ইউ গাইজ। তিনি বলতে চেয়েছেন যে প্রস্তাবটা আনা হয়েছে, সেই প্রস্তাবটা ঠিক আছে, কারণ আমরা আপনাদেরকে বিশ্বাস করতে পারছি না। এম এস সিদ্দিক লিখেছেন, এর সমাধান হলো দ্রুত নির্বাচন। তিনি দ্রুত নির্বাচন চাচ্ছেন, একটু কটাক্ষ করেই বলছেন যে দিনরাত 24 ঘন্টা, সকাল দুপুর বিকাল আমরা তাদের কাছ থেকে এটাই শুনে থাকি যে নির্বাচন চাই, দ্রুত নির্বাচন চাই, দ্রুত নির্বাচন চাই। তিনি এটাকে কটাক্ষ করেছেন। শাহাদাত হোসেন লিখেছেন, পাওয়ার শুড বি ডিভাইডেড ইন্টু 3 ব্রাঞ্চ, কংগ্রেস, জুডিশিয়ারি, প্রাইম মিনিস্টার। তিনি দেশের যে রাষ্ট্রীয় কাঠামোর যেই শক্তি, সেই শক্তিকে 3টি ভাগে বিভক্ত করার কথা বলেছেন। রফিকুল ইসলাম লিখেছেন, সংস্কার জনগণের জন্য। তিনিও সেই একই কথা বলেছেন যে সংস্কার যে বিষয়টা, এই বিষয়টা আসলে কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য না, সেটা জনগণের স্বার্থে। লোকমান হোসেন লিখেছেন, একজন নয়, স্বাধীনতার পর থেকে যারা ছিল সবাই স্বৈরাচার ছিল, কেউ কম ছিল কেউ বেশি ছিল, বাংলাদেশের ইতিহাস এটাই বলে। তিনি বলতে চাচ্ছেন যে বিগত 54 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যুগে সময়ে সময়ে যারাই নেতৃত্বে এসেছেন, যারাই ক্ষমতায় এসেছেন, তারা প্রত্যেকেই স্বৈরাচারের রূপ ধারণ করার চেষ্টা করেছেন। এমডি ওমর ফারুক লিখেছেন, আপনার এত ভয় কেন জনাব? তিনি প্রশ্ন রেখে গেছেন ওনার কাছে যে আপনার এত ভয় কেন সংস্কারে। ইমরুল চৌধুরী লিখেছেন, বাংলাদেশের গণতন্ত্রের সিস্টেমটাই স্বৈরাচার বানানোর প্রসেস। যেই ক্ষমতায় এসেছে আচরণ সেম করেছে। বিএনপির উচিত আধুনিক দেশের দিকে তাকিয়ে সব কিছু পরিবর্তন করা, না হলে ক্ষমতায় গেলেও সেটা টিকিয়ে রাখতে পারবে না। তিনি বলতে চাচ্ছেন, তিনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশের যে গণতন্ত্রের সিস্টেম, আমাদের যে সংবিধান, সেই সংবিধানে কোনো না কোনোভাবে স্বৈরাচার সৃষ্টি করে, স্বৈরাচার হয়ে ওঠার সক্ষমতা প্রদান করে। সেক্ষেত্রে সব কিছুই পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন তিনি। না হলে ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় যাবে, হয় তারা স্বৈরাচার হয়ে উঠবে অথবা তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। মনির মোল্লা লিখেছেন, জি, আপনারা যেন তাদেরকেও ছাড়িয়ে যেতে পারেন সেইভাবে সংস্কার দরকার। তিনি বলতে চাচ্ছেন যে আপনাদের মন মতো মর্জি মতো যদি সংস্কার করেন, তাহলে আপনারা বিগত যেই রেজিমটা বর্তমান সময়ে হারিয়ে গেছে এক প্রকার, সেই রেজিমের চাইতেও সাংঘাতিক হয়ে উঠবেন। এখানে অনেক মন্তব্য আছে, আমরা সবগুলো মন্তব্য নিতে পারছি না। যতটুকু মন্তব্য নিয়েছি আমরা দেখলাম, এখানে শতকরা মোর দেন 99.99% মন্তব্য এটার বিরুদ্ধাচরণ করেছে এবং সবাই এটার সমালোচনাই করেছে, এটার বিরোধিতা করেছে এবং সবাই বলছে যে সংস্কারটা আসলে রাজনৈতিক দলের জন্য নয়, সংস্কারটা হলো সাধারণ জনগণের স্বার্থে। আমরা যদি নিজেদের একটু মতামত রাখি, এখানে তিনি বলেছেন যে বিগত দিনে যারা স্বৈরাচার হয়ে উঠেছিল, তাদের কথা মাথায় রেখে যদি সংস্কার হয়, সেটা ভুল হবে, সেটা ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেছেন। এখানে আমরা যদি দেখি যে বিগত দিনে যারাই ক্ষমতায় এসেছে, আমরা 1971-এর পর থেকে যদি দেখি, সর্বপ্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসে, তিনি সকল দলের রাজনীতি বন্ধ করে দিয়ে একদলীয় রাজনীতি কায়েম করেছিলেন, যেটাকে আমরা একনায়কতন্ত্র বা বাকশাল বলে থাকি। পরবর্তীতে সময়ে যখন সময়ের পরিবর্তনে যখন মেজর জেনারেল জিয়াউর রহমান, যিনি একটা সময়ের পরে ক্ষমতায় আসেন, তিনি আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার দেশপ্রেমের যে প্রমাণ ছিল, সেই ক্ষেত্রে তিনি দীর্ঘদিন দেশ পরিচালনা করতে পারেননি। তারপরেও তিনি চেষ্টা করেছেন দেশের জন্য অনেক কিছু করার, কিন্তু কোনো না কোনো চক্রান্তে পরে তাকে জীবন দিতে হয়। তার পরবর্তী সময়ে যখন আমরা দেখেছি যে জেনারেল এরশাদ, যিনি সেনাবাহিনীর ক্ষমতা থেকে দেশের ক্ষমতা দখল করেন, তিনিও একটা লম্বা সময় স্বৈরাচারী মনোভাব পোষণ করেছেন এবং স্বৈরাচার হয়ে উঠেছিলেন।
এবং তাকে নামানোর জন্য বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই একজোট হয়ে আন্দোলন করেছিল। পরবর্তী সময়ে আমরা যদি খেয়াল করি যে 1996-96-তে বিএনপি সরকার, তৎকালীন বিএনপি সরকার, তারাও একটি একদলীয় নির্বাচন করে ক্ষমতা থাকার চেষ্টা করেছিল। তখনও আবারও আওয়ামী লীগ, জামায়াত এবং জাতীয় পার্টি তারা সবাই মিলে একটা দীর্ঘ সংগ্রাম করে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়েছিলেন এবং নতুন করে একটি নির্বাচন দিয়েছিলেন। আমরা যদি আরও খেয়াল করি 2001 থেকে 4-এ যেই ক্ষমতার সময়টা ছিল বিএনপির, তা পরবর্তী সময়ে যখন একটা নির্বাচনের সময় আসে তারা তখন নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকার বসাতে চেয়েছিলেন, যার ফলশ্রুতিতে 2004 থেকে 5-এর মধ্যে একটা সেনা শাসন, যেটা আমরা 111 বলি, সেই 111-এর যেই শাসন, 2 বছরের যে শাসন, সেই শাসন ব্যবস্থাটা আনার কারণে ছিল কিন্তু ওই পছন্দসই ব্যক্তিকে প্রধানমন্ত্রী বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে গ্রহণ করাটা। তো আমরা যদি বিগত সময়ে দেখি, প্রত্যেকটা সময়ে যারাই ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছিল, তারাই ক্ষমতাটাকে কুক্ষিগত করার চেষ্টা করেছিল। অতএব এখনই আমাদের হাতে সময়, এখনই আমাদের একটা সুযোগ, যেটা আমাদের আজকের দিনেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সংবাদে আমরা দেখেছি। আমাদের বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি বক্তব্যে বলেছেন, আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা একটা খুব ভালো একটা সম্ভাবনা আমাদের সামনে আছে, যদি আমরা সুন্দরভাবে দেশটাকে পরিবর্তন করে প্রপার সংস্কার করে একটা রাষ্ট্রকাঠামোকে, শক্ত একটা রাষ্ট্রকাঠামো তৈরি করতে পারি, যাতে করে কালকের দিনে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক, যেই দলে ক্ষমতায় আসুক, যেই ক্ষমতার মসনদে বসুক, সে যেন একনায়কতন্ত্র কায়েম করতে না পারে এবং সে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে বিষয়ে কিছু বাধ্যবাধকতা বর্তমান সংবিধানে যদি আমরা সংযুক্তি করতে পারি, তাহলে ভবিষ্যতে আবারও আমাদেরকে কোনো আন্দোলন করতে হবে না, আবারও আমাদেরকে জীবন দিয়ে কোনো স্বৈরাচারকে হটানোর আন্দোলন করতে হবে না। আমাদের আয়োজন ভালো লাগলে আমাদের পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, মন্তব্য করবেন কেমন লাগলো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।